সুন্দরনগরে চন্দন নামে একজন বিখ্যাত পকোড়াওয়ালা থাকত। সকালবেলা উঠে পকোড়া বানিয়ে সাইকেলে করে পকোড়া নিয়ে সারা নগর ঘুরে ঘুরে পকোড়া বিক্রি করাই তার সারা দিনের কাজ। এই পকোড়া নেবে গরম গরম পকোড়া নেবে আর নেবে কিনা বলো। পকোড়া নেবে গরম গরম পকোড়া নেবে। চন্দনের গলার আওয়াজ শুনেই সবাই সেখানে গরম গরম পকোড়া খেতে চলে আসতো। আর কিছুক্ষণের মধ্যেই চন্দনের সব পকোড়া বিক্রি হয়ে গেলে সে বাড়ি চলে আসতো। এই দেখো মা, আজকে আমার কত টাকা রোজগার হয়েছে তুমি জানো? সুন্দরনগরের সবাই না আমার পকোড়া খাওয়ার জন্য পাগল। সবাই আমার পকোড়া খেতে খুব ভালোবাসে। এ কি, তুমি এরকম মুখ ফুলিয়ে বসে আছো কেন? এত টাকা ইনকাম করে লাভ কি, যখন খাবো আমরা দুজনই? কবে থেকে তোকে বলছি একটা বিয়ে কর বাবা, উপরে যাওয়ার আগে অন্তত নাতি নাতনির মুখ তো দেখি। কিন্তু তুই তো আমার কথা শুনিস না। আশপাশে সবার বাড়িতে বৌমা এসেছে, শুধু আমার বাড়িতেই নেই। ঠিক আছে মা, তোমার যদি সেই ইচ্ছাই থাকে তাহলে আমি বিয়ের জন্য প্রস্তুত। আর এমনিতেও আমার ব্যবসা তো খুব ভালোই চলছে, তাই বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। আর আমার মায়ের খুশিতেই আমিও খুশি। ঠিক আছে বাবা, আমি আজকে থেকেই তোর জন্য মেয়ে দেখছি। আর কিছুদিনের মধ্যেই একটা বুদ্ধিমতী মেয়ের সঙ্গে চন্দনের বিয়ে হয়ে যায়। বাড়িতে নতুন বৌমা আসায় চন্দনের মা খুবই খুশি হয়েছিল। লক্ষ্মী বৌমা, তুমি তো সত্যিই এই বাড়ির লক্ষ্মী। তুমি আসার পর থেকে এই বাড়ি আলোকিত হয়ে উঠেছে। মা, আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি সব কাজ ভালোভাবে করতে পারি। আমি জানি বৌমা, তুমি সব কাজ সুন্দরভাবে করবে। শোনো, তুমি এতদিন একা হাতে পকোড়া তৈরি করেছো, এখন থেকে সেই দায়িত্ব আমাকে দিয়ে দাও। এখন আমি তোমাকে পকোড়া বানিয়ে দেব আর তুমি বিক্রি করে আসবে। তাহলে তুমি তোমার জন্য আরও একটু সময় পাবে হাতে। আমার বৌমা কত ভালো, আমার আর চন্দনের কত খেয়াল রাখে। ওই দিন থেকে লক্ষ্মীও চন্দনকে পকোড়া বানাতে সাহায্য করলে কাজটা সহজ হয়ে গেছিল। এখন সে অনেক সকালে পকোড়া বিক্রি করতে যায় আর বিক্রি করে তাড়াতাড়ি বাড়িও ফিরে আসে। কিন্তু বেশ কয়েকদিন চন্দন একটু চিন্তায় আছে। আর চন্দনকে এমন চিন্তায় দেখে তার বউ তাকে বলল, কি হয়েছে গো? আমি দেখছি তুমি কদিন ধরে খুব চিন্তা করছো। কি হয়েছে বলো আমায়। রে বাবা, আমিও দেখছি তুই কদিন ধরে খুব চিন্তা করছিস। কি হয়েছে? জানি না কয়েকদিন ধরে এটা আমার সাথে কি হচ্ছে। যখন আমি বাজারে পকোড়া নিয়ে যাই তখন আমার ঝুড়িটা পকোড়া দিয়ে ভরা থাকে, কিন্তু বাজারে গিয়ে দেখি যে কতগুলো পকোড়া উধাও হয়ে যায়। কি যে হচ্ছে! পকোড়া নেই? কিন্তু এমন তো আগে কখনো হয়নি বাবা। কোনো ব্যাপার না, আমি বেশি করে পকোড়া তৈরি করে দেব। হতে পারে এটা তোমার মনের ভুল কোনো। হ্যাঁ, এটা হতে পারে। এটা আমার কোনো মনের ভুলও হতে পারে। কালকে কিছু বেশি পকোড়া আমি নিয়ে যাব। পরের দিন চন্দন অনেকটা পকোড়া বিক্রি করতে নিয়ে গেলেও সে দেখে যে আজও পকোড়া অনেকটা কম। সে বাড়িতে এসে এই কথাটা তার মা আর বউকে বলে। জানি না আমার ছেলেটার উপর কার নজর লাগলো, কোনো ভূত পেতনি নিয়ে পালাচ্ছে না তো পকোড়া। আমার তো এবার সন্দেহ হচ্ছে। আচ্ছা, একটা কথা বলো তো, পকোড়া বিক্রি করতে যাওয়ার সময় তুমি কি কোথাও দাঁড়াও? আমি যখন পকোড়া বেচতে যাই তখন শুধুমাত্র জল খাওয়ার জন্য নদী পাড়ে দাঁড়াই, আর কোথাও দাঁড়াই না। আচ্ছা, আমি বুঝে গেছি সবটা। এবার তুমি শুধু দেখো, কালকের পর থেকে তোমার পকোড়া আর চুরি হবে না। তুমি এমন কি করবে শুনি? তুমি দেখো না, আমি যেমনটা বলবো তুমি শুধু তেমনটাই করবে। লক্ষ্মী ছিল খুবই বুদ্ধিমতী। পরের দিন চন্দন পকোড়া নিয়ে বিক্রি করতে বেরিয়ে জল খেতে একটি নদীর ধারে দাঁড়ায়। তারপর আবার পকোড়া বিক্রি করতে যায়। বিকালবেলাতে চন্দন বাড়ি এলে, এবার তুমি নগরে রাজার কাছে যাও আর তোমারই সমস্যার কথা বলো। এরপর চন্দন রাজার কাছে গিয়ে পকোড়া চুরি হওয়ার কথা জানায়। আর আজ সে যেটা করেছে সেটাও সে রাজাকে জানায়। তুমি অবশ্যই ন্যায় পাবে, চোরেদেরকে অবশ্যই ধরা হবে। মন্ত্রী, সারা নগরে ঢেরা পিটিয়ে দাও। এরপর চন্দন খুশি হয়ে বাড়ি আসে। একথা নগরে সবার কাছে ঘোষণা হয়ে যায় আর চোরকে ধরার সময় আসে। তোমার কি মনে হয় লক্ষ্মী, এবার চোর ধরা পড়বে? বলো। নিশ্চয়ই জানতে পারবে, আমি তো সেই কাজটাই করেছি। চোর তো এটাও জানে না যে সেদিন তুমি পকোড়া বিক্রি করতে গিয়েছিলে কিনা। আমি তো সেদিন চোর ধরার জন্যই পকোড়া তৈরি করেছিলাম শুধু। ওই চোরেদের হাতে আঠার পকোড়া ভালো করে চিপকে গিয়েছে। আমি এমন আঠা বানিয়েছি যেটা সহজে ছাড়বে না। চোর তো নিজের হাতে পকোড়া চিপকে থাকতে দেখে সমস্যায় পড়ে যাবে।
কিন্তু রাজা যে ঘোষণাটা করেছে সেটা শুনে সে খুব খুশি হবে। এরপর লক্ষ্মী সেই পকোড়ার উপরে আঠা লাগিয়ে দেয়, যাতে পকোড়া চোরের হাতে পকোড়াগুলো চিপকে থাকে। আর রাজার দ্বারা সারা নগরে ঘোষণা করে দেওয়া হয়, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। কাল রাতে রাজা বীরভানু এক স্বপ্ন দেখেছেন, যেখানে উনি দেখেছেন যে কয়েকজন লোকের হাতে পকোড়া চিপকে ছিল। তারপর রাজা বীরভানু যখন তার এই স্বপ্নের কথা রাজগুরুকে জানালেন, তখন রাজগুরু সব শুনে বললেন যে এরকম লোককে যদি পাওয়া যায় সেটা মহারাজের জন্য খুবই উপকারী হবে। এই জন্য রাজা বীরভানু এইরকম লোক খুঁজে বেড়াচ্ছেন যে যার হাতে পকোড়া চিপকে থাকবে। আমাদের রাজ্যে কি এমন কেউ আছে যার হাতে সত্যি পকোড়া চিপকে আছে? যদি এরকম কেউ থাকে সে মহারাজের কাছে নির্ভয়ে যেতে পারে। যদি এমন কেউ থেকে থাকে তাকে আমাদের মহারাজা 1000 স্বর্ণমুদ্রা উপহার হিসাবে দেবেন। আরে ভাই, এ তো চমৎকার হয়ে গেল ভাই। আমাদের হাতে তো সত্যি পকোড়া চিপকে আছে রে ভাই। ভাই, চল চল চল, এক্ষুনি চল ভাই। রাজা বীরভানু কাছে এক্ষুনি চল, যদি অন্য কেউ চলে যায়। আরে ভাই, গ্রামের সবাই কিন্তু চন্দনের হাতে পকোড়াই খায়, ঠিক আছে? যদি অন্য কারো হাতে পকোড়া চিপকে যায় তখন। তো ঠিক বলেছিস রে জগাই। এই চ চ চ, রাজার কাছে চ। এবার তো খালি পয়সাই পয়সা ভাই, পয়সাই পয়সা। মায়ের কি পকোড়া রে ভাই, হাতে চিপকে গেল। লক্ষ্মীর বুদ্ধিতে এবার চোর ধরা পড়ে। আর রাজার দরবারে যজ্ঞ আর রঘু নামে 2টি চোর পৌঁছালে সবাই সব সত্যিটা জানতে পারে। এই দুটো চোরকে ধরে কারাগারে বন্দি করো, যাতে এই ধরনের চোর আমার রাজ্যে আর দ্বিতীয়বার চুরি করার সাহস না পায়। লক্ষ্মী, তুমি সত্যি খুবই বুদ্ধিমতী। আমাদের রাজ্যে এরকম প্রজার খুব প্রয়োজন। তাই উপহার স্বরূপ আমি তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দিলাম। এই নাও, এটা আমি তোমাকে দিলাম। এটা তোমার বুদ্ধিমত্তার পুরস্কার। এরপর লক্ষ্মী পুরস্কার হাতে তার বরের সঙ্গে হাসি খুশি বাড়ি ফেরে। আমি তো প্রথমেই বলেছিলাম আমাদের বৌমার নাম শুধু লক্ষ্মী নয়, সে কাজেও লক্ষ্মীমন্ত বউ। ভালো থাকো তোমরা, খুব ভালো থাকো। মা পারুল, আমি সবজিটা বানিয়ে দিয়ে গেলাম। তোর বাসন মাজা হয়ে গেলে তুই রুটিটা করে নিস। ঠিক আছে মা। আচ্ছা, তুমি এক কাজ করো, দিদিকে জাগিয়ে দাও। ওর তো কলেজে যেতে দেরি হয়ে যাবে। কি, মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি? হায় ভগবান, এই মেয়েটার যে কি হবে। মনিকা, তুই উঠবি নাকি তোর গায়ে 1 বালতি জল ঢালবো? উঠছে তো। কেন চেঁচাচ্ছ মা? কারণ চিৎকার না করলে তো তোর ঘুম ভাঙে না। চল এবার তাড়াতাড়ি উঠে গিয়ে রুটি বানিয়ে দে। রুটি আমি বানাবো কেন? পারুল কোথায়? ও বাসন ধুচ্ছে। আর তুই কেন রুটি বানাতে পারবি না? আর তোর লজ্জা হয় না? ও যে তোর ছোট বোন, আর তাও তোর থেকে অনেক বেশি কাজ করে। কারণ ও তো শুধু এটাই করতে পারে, আর সারা জীবন ওটাই করবে। ঘরের কাজ ছাড়া আরো কি বা করতে পারে? মা, আমি তোমাকে সোজা কথাই বলছি, আমার এইসব ঘরের কাজে কোনো ইন্টারেস্ট নেই। আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। পারুলকে বলো আমার ব্রেকফাস্টটা প্যাক করে দিতে। না না, ঠিক আছে, বস, আমি বানিয়ে দিচ্ছি। মনিকা ওর মায়ের কথা না শুনে সেখান থেকে চলে গেল। এমনিতে মনিকা পারুলের চেয়ে বয়সে বড় হলে কি হবে, কিন্তু আচরণের দিক থেকে পারুল ওর থেকে নম্রভদ্র ছিল। এছাড়াও সে খুবই সহজ সরল মেয়ে ছিল। অন্যদিকে মনিকা খুবই স্বাধীনচেতা ছিল। ঘুরে বেড়ানো আর মডার্ন লাইফস্টাইলকে ও বেশি গুরুত্ব দিত। সেই জন্যই পারুলকে ও দুচক্ষে সহ্য করতে পারত না। আরে, এসব কি পরেছিস তুই? এইসব পরে তুই আমার সাথে কলেজে যাবি? কেন দিদি, এই ড্রেসটা তো ঠিকই আছে। কত সুন্দর ড্রেস। আমি তো বলি তুমিও একটা ভদ্র পোশাক পরো, নইলে মা দেখলে তো খুব রাগ করবে। চুপ কর তো। আজকালকার ফ্যাশনের ব্যাপারে তুই কি জানিস শুনি? শোন, তুই একাই কলেজে চলে যা, আমি আমার বন্ধুদের সঙ্গে যাব। মনিকার এই ধরনের ব্যবহারে পারুল খুব কষ্ট পেত, কিন্তু তাও সে ওকে কিছু বলতো না। আসলে 2 বোন যে ছোটবেলায় তাদের বাবাকে হারিয়েছিল, আর তাই তখন থেকে ওদের মা সরলাকে সব দায়িত্ব সামলাতে হতো। একদিন, আরে দাদা, আপনি আসুন, বসুন। মনিকা, তোর জ্যাঠামশাই এসেছেন, ওনার জন্য একটু ঠান্ডা জল নিয়ে আয়। বলুন দাদা, এবার তো আপনি অনেক দিন পরে আসলেন। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্যই তোমার আর বাচ্চাদের খবর নিতে পারিনি। যাই হোক, সব ঠিক তো? হ্যাঁ দাদা, সবই ঠিকঠাক আছে। পারুল এবারও কলেজে টপ র্যাঙ্ক করেছে। আরে বাহ, খুব ভালো খবর। সত্যি, আমাদের পারুল মার কোনো জবাব নেই। আর আমাদের মনিকার কি খবর? ওর কথা আর কি বলবো দাদা, আপনি তো সবই জানেন। আরে এত চিন্তা করো না, আমাদের মনিকা মাও খুব ভালো। আরে সরলা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল।
ওই আমার মুম্বাইয়ের বন্ধু আছে না রামনাথ বাবু? আরে ওই যে সীমার বিয়েতে দেখা হয়েছিল, যার ছেলে ডাক্তার, তিনিই তো। কি যেন নাম ছিল? অনিকেত, হ্যাঁ ওই। আসলে রামনাথ বাবু কাল আমায় ফোন করেছিল। উনি আমাদের সাথে সম্পর্ক করতে চাইছেন, ছেলেকে এই বাড়ির জামাই করতে চান। সরলা তার ভাসুরকে আর কিছু জিজ্ঞাসা করার আগেই মনিকা সেখানে জলের গ্লাস নিয়ে চলে এলো। সে অনিকেতকে চিনত। ও কিছু না জেনেই এটা ভেবে নিল যে ওর জন্যই সম্বন্ধটা এসেছে। নমস্কার জেঠু, আপনি ওর ব্যাপারেই কথা বলছেন না, যার একটা বাড়ি মুম্বাইতে আর একটা বাড়ি দিল্লিতে? হ্যাঁ মা, ওই। আসলে রামনাথ বাবু আর ওনার ছেলের পারুলকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল। এমনকি রামনাথ বাবু স্ত্রীরও পারুলকে খুবই পছন্দ। সরলা, ওরা সত্যিই খুব ভালো মানুষ। এত পয়সা ওদের, তাও বিন্দুমাত্র অহংকার নেই। আমাদের পারুল মা ওই বাড়িতে রানী হয়ে থাকবে। না জেঠু না, আপনি ওদেরকে বারণ করে দিন। পারুল যে আমার থেকে ছোট, আমার আগে ওর কি করে বিয়ে হতে পারে? এই যে হয় না। কেন হবে না? এত ভালো সম্বন্ধ, নিজের থেকে যেচে এসেছে। হ্যাঁ দাদা, আমার দিক থেকে সম্পূর্ণ সম্মতি আছে। আর কথা রইল ছোট বড়, আর সে নয় পারুলের বিয়ের আগেই আমি মনিকার জন্য একটা সম্বন্ধ দেখে নেব। মনিকা মায়ের কথায় বাধা তো দিতে পারল না, কিন্তু সে এই কথাটিতে খুব রেগে গিয়েছিল। শত চেষ্টা করেও মনিকা পারুলের সঙ্গে অনিকেতের বিয়েটা ভাঙতে ব্যর্থ হল। যদিও বা পারুলের বিয়ের আগেই মনিকার সম্বন্ধও ঠিক হয়ে গেল, আর পরিবারটিও খুব ভালো ছিল। টাকা পয়সারও কোনো অভাব ছিল না। কিন্তু শুধু এটাই যে মনিকার শ্বশুরবাড়িটা ছিল ওর পাশের গ্রামেই। যদিও বা সরলা মনিকার জন্য শহরেও সম্বন্ধ খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোথাও কিছু ঠিক হলো না। তাই বাধ্য হয়েই মনিকাকে গ্রামের সম্বন্ধতে রাজি হতে হলো। দুই বোনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর মনিকা, যখন তোমার আমাকে পছন্দই নয়, আমার বাড়িও পছন্দ নয়, তখন আমায় কেন বিয়ে করলে? ভুল হয়ে গেছে, ভুল। তোমাকে বিয়ে না করে আমি যদি কুমারী থাকতাম তাও ভালো হতো। আমি তো ভেবেছিলাম তোমার চিন্তাধারাটা বদলে ফেলবো আর আমরা গিয়ে শহরে থাকবো, কিন্তু না, তোমাকে তো এই গ্রামে থেকেই নিজের জীবনটা শেষ করতে হবে, তাই না? তোমার যা খুশি তাই করো, তবে আমার সাথে কিন্তু এসব চলবে না। হ্যাঁ, আগে থেকে বলে দিলাম। তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে নাও। আমি আমার মা বাবাকে ছেড়ে এখান থেকে কিছুতেই তোমার সাথে শহরে যাব না, কিছুতেই না। ঠিক আছে, তবে তুমি এখানেই পচে গলে মরো, আমি চললাম। বিয়ের পর ঠিকমতো 2 মাসও মনিকা নিজের শ্বশুরবাড়িতে থাকতে পারল না, আর সবকিছু ছেড়ে বাপের বাড়িতে চলে এলো। সরলা শত বোঝালেও মনিকা কিছুই শুনতে চাইল না। তারপর একদিন, মা, একটা সুখবর আছে, তুমি দিদা হতে চলেছ। সত্যি রে মা, তোকে অনেক অনেক অভিনন্দন। আজ আমি অনেক খুশি। জামাইয়ের সাথে একটু কথা বলিয়ে দে। মা, ও তো মা বাবাকে পৌঁছে দিতে দিল্লিতে গেছে। ওরা একটা জরুরি কাজে কয়েক মাস ওখানেই থাকবে। তার মানে তুই এই অবস্থায় একা একা থাকবি নাকি? না মা, ও তো পরশুই বাড়ি ফিরে আসবে। না রে মা, জামাই তো সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকবে। আর কারো যদি খারাপ না লাগে তবে মনিকাকে তোর কাছে পাঠিয়ে দেব। আর ঘরের মধ্যে তো সারাদিন ফোনেই ব্যস্ত থাকে, আমার কোনো কথা শোনে না। আর তাই তোর কাছে থাকলে কিছু কাজও শিখবে আর তোকে যত্নও করতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি দিদিকে পাঠিয়ে দাও, কোনো অসুবিধে নেই। মনিকা পারুলের কাছে খুশি মনে চলে এলো, কারণ সে তো এটাই চাইছিল। কিন্তু সেখানে সে পারুলের খেয়াল রাখার বদলে নিজের খেয়ালেই মজে থাকত। অনিকেত, তুমি এক কাজ করো, আজকে বরং ক্লিনিকে যেও না। আমি এতদিন এখানে রয়েছি, অন্তত একটু মুম্বাইটা ঘুরিয়ে দেখাও। দিদি, আমরা নিশ্চয়ই যাব। এই সপ্তাহটা একটু দেখে নি। পারুলের চেয়ে এই সপ্তাহে প্রেগনেন্সি রিপোর্ট আসবে। ও ও কিভাবে যাবে? না না, ও আমাদের সাথে গেলে সবসময় ওরই যে খেয়াল রাখতে হবে। তাই আমি বলছি কি, ওকে বাড়িতেই থাকতে দাও, আমরা দুজন বরং ঘুরে আসি, কেমন? অনিকেত মনিকাকে কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। আর সে চলে যেতেই পারুল মনিকাকে বলল, দিদি, তুমি কিছু মনে করো না, আসলে ও তো আমাকে ছাড়া কোথাও ঘুরতে যায় না, তাই। হে ভগবান, তোর সঙ্গতেই মনে হয় অনিকেতটা এরকম গাধা তৈরি হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই ঘুরে আসছি। মনিকা সবকিছুই তার ইচ্ছে মতো করতে চাইত। ও সবকিছুতেই পারুলের সঙ্গে প্রতিযোগিতা করত, তার জন্য ওকে যাই করতে হোক না কেন। দিদি, এই ড্রেসটা, এটা তুমি কোথায় পেলে? আরে তোর আলমারিতে দেখলাম, ভালো লাগলো তাই পরে নিলাম। তাতে কি হয়েছে? আমার কি এইটুকু অধিকার নেই নাকি? তোর পছন্দ না হলে সাফ জানিয়ে দে, আমি চেঞ্জ করে ফেলছি। না থাক, এখন যখন পরে নিয়েছ খোলার আর দরকার নেই। কিন্তু এটা পরে প্লিজ ওর সামনে যেও না, ওর খারাপ লাগতে পারে। যদি এটাই হয় তাহলে আমি চেঞ্জ করে ফেলছি। আর এমনিতেও এটা একটু টাইট লাগছে আমার। তুই বরং একটা কাজ কর, অনিকেতকে বলে আমার জন্য এই ড্রেসটারই একটা বড় সাইজ আনতে বল, ঠিক আছে? ধীরে ধীরে মনিকা পারুলের বাড়িকে নিজের বাড়ি বলেই ভাবতে শুরু করলো, আর তাই সবকিছুতে অধিকার ফলাতে শুরু করলো।
আর এত কিছু করেও সে না পারল পারুলের সমকক্ষ হতে, আর না পারল নিজে খুশি থাকতে। পারুল, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, এটা ডায়মন্ড না? কিন্তু এসব আনার কি দরকার ছিল? আমার তো আগে থেকে অনেকগুলো গয়না আছে। দরকার থাক বা না থাক, আমার তো তোমার জন্য গিফট আনতে খুব ভালোই লাগে, সেটা তো তুমি জানো। আর এমনিতেও তো তুমি আমাকে কিছুদিনের মধ্যে আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা দিতে চলেছ, তার সামনে এই ডায়মন্ড কি? এই শুনে পারুল অনিকেতকে জড়িয়ে ধরল, আর পাশে দাঁড়িয়ে মনিকা এইসব দেখে জ্বলে পুড়ে মরতে লাগল। আর সেই মুহূর্তেই ও ভেবে নিল যে ওকে কি করতে হবে। মনিকা পারুলের অনেকগুলো গয়নার বাক্স চুরি করল, আর সেগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ পালিয়ে যাওয়ার সময় হঠাৎ ও দরজার চৌকাঠে হোঁচট খায় আর চিৎকার করে দূরে ছিটকে গিয়ে পড়ে। ওর চিৎকার শুনে পারুল আর অনিকেতের ঘুম ভেঙে গেল, আর ওরা দৌড়ে সেখানে আসলো। মনিকা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদছিল, আর ওর এটা খেয়াল ছিল না যে ওর সাথে সাথে গয়নার বাক্সগুলোও মাটিতে পড়ে রয়েছে। আরে দিদি, এটা কি করে হলো? চলো ওঠো, আমার সাথে চলো। পারুল আর অনিকেত মনিকার সাথে সাথে মাটিতে পড়ে থাকা গয়নার বাক্সগুলো দেখে নিয়েছিল, আর ওরা সবটাই বুঝতে পেরেছিল। কিন্তু তাও ওরা মনিকাকে সেই সময় কিছুই বলল না। আর তারপর ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করালো। আর তারপর বাড়ি ফিরে, দিদি তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। না শোন, তোকে কিছু বলার আছে আমার। ওই যে ওই গয়নাগুলো আমি এখন কিচ্ছু বলো না দিদি, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। না, তুই আমাকে এক্ষুনি বলতে দে, না হলে পরে যে আমি এত সাহস জোগাতে পারবো না রে। আমায় ক্ষমা করে দে বোন, তোকে আমি সবসময়ই আমার থেকে ছোট ভেবেছি রে। কিন্তু তোর যখন আমার থেকে আরো বড় ঘরে বিয়ে হলো, আমি কিছুতেই এটা মেনে নিতে পারলাম না রে। আমার ওই গেঁয়ো জীবন একদম পছন্দ ছিল না। আমি যে তোর মতো শহরের ঝাঁ চকচকে জীবন চেয়েছিলাম রে। না দিদি, তোমার এই ভাবনাটাই ভুল। গ্রাম হোক বা শহর, পরিবার সবসময় একই হয়, কিন্তু শুধু প্রয়োজন মন খুলে সেটিকে আপন করে নেওয়ার। আর পড়ে রইল জীবনযাত্রার ধরন, সেটা তো আমরা যে কোনো সময় নিজের পরিশ্রমের দ্বারা বদলে নিতে পারি। শুধু আমাদের চিন্তাধারার চরিত্র সৎ থাকা চাই। মনিকা পারুলের কথার অর্থটি বুঝতে পেরেছিল, আর তাই সেই দিন জীবনে প্রথমবার সে পারুলকে তার বোন হিসেবে জড়িয়ে ধরল। আর তারপর সবকিছুই ঠিক হয়ে গেল। পারুল বোঝানোর পর মনিকা তার নিজের শ্বশুরবাড়িতে চলে গেল, আর নিজের ভাঙা সম্পর্কগুলো আবার জুড়তে লাগল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।